এবার আমরা এই চ্যাপ্টারটা পড়ি। ওকে, সো এবার আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেই চ্যাপ্টারটার টাইটেল হচ্ছে অ্যাভয়েডিং দ্য প্রবলেমস। তার মানে এতক্ষণ আমরা যে প্রবলেম সম্পর্কে জানলাম, এই প্রবলেমগুলো থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, অথবা এই প্রবলেমগুলো আমাদের সামনে আসলে আমরা কি করতে পারি, সেই অ্যাকশনগুলো এখানে দেয়া আছে। হ্যাঁ, তো বলছে দেখেন, দিস স্টেজ ইন দ্য ওয়াটার লাইফ সাইকেল। আমরা একটা মডেল সম্পর্কে জানবো, যে মডেলটার নাম হচ্ছে ওয়াটার লাইফ সাইকেল। অ্যাবাউট প্রোটোটাইপিং অ্যান্ড ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল। আরও দুইটা মডেল আছে, এটা হচ্ছে প্রোটোটাইপিং মডেল, এটা হচ্ছে ইনক্রিমেন্টাল লাইফ সাইকেল মডেল। এগুলো সম্পর্কে আমরা জানবো। দ্য ইম্পর্টেন্স অফ প্রজেক্ট ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স সম্বন্ধে জানবো। হাউ ইউজার মে বি ইনভলভ ইন দ্য প্রজেক্ট। একজন ইউজার কিভাবে প্রজেক্টের মধ্যে ইনভলভ হতে পারে সেটাও আমরা জানবো। দ্য রোল অফ কেস টুল ইন দ্য সিস্টেম ডেভেলপমেন্ট। কিছু টুলস আছে, সেই টুলসগুলো মানে বিশেষ করে কেস, এই টুলসগুলো আমরা কিভাবে ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করবো বা কিভাবে এগুলো ব্যবহার হয়, এটা সম্পর্কে আমরা জানবো। সো প্রথমে আমরা দেখি প্রবলেম সলভিং মডেলটা কি বলছে। মেন ফেজার মানে প্রথম মানে মূল যে পার্টটা সেটা হচ্ছে এটা ডাটা গ্যাদারিং এবং প্রবলেম রিডিফাইন বা রিডিফিনেশন। ফার্স্ট হচ্ছে কি, আপনি একটা প্রবলেমকে যখন সলিউশন করতে যাবেন, সবার আগে আপনাকে যেটা করতে হবে ডাটা গ্যাদার করতে হবে। ডাটা গ্যাদার করা মানে কি, মানে হচ্ছে আপনি যেমন এখানে বলছে দিস ফোকাস অন আন্ডারস্ট্যান্ডিং হোয়াট দ্য প্রবলেম ইজ অ্যাবাউট। ইট মিনস আপনি কি কাজের জন্য সিস্টেমটা বানাবেন, ওই কাজটা আপনাকে অনেক ভালো করে আগে জানতে হবে। দরকার লাগলে আপনি তাকে প্রশ্ন করবেন। কি কি প্রশ্ন করবেন তারও কিছু মডেল আছে, আমরা সামনে দেখবেন যে এই প্রশ্নগুলো করবেন, এই প্রশ্নগুলো আপনি নিজ থেকে অ্যান্সার করবেন। ওকে, তারপর বলছে প্রবলেম রিডিফিনেশন। সো আপনি এবার সেটা করবেন কি, প্রবলেমটা যেটা শুনবেন, শুনে এবার আপনি আপনার মতো করে সেটাকে আবার একটু ঠিকঠাক করবেন। কারণ ইউজার যখন বলবে ও ওর মতো বলবে, আপনি প্রোগ্রামার, আপনি আপনার মতো করে সেটাকে আবার ঠিকঠাক করে নেবেন। ফাইন্ডিং আইডিয়া, ফাইন্ডিং সলিউশন, দেন ইমপ্লিমেন্টেশন। আপনাকে যেটা করতে হবে, এই প্রবলেমগুলো দেখে আপনাকে আইডিয়া বের করতে হবে যে আপনি কীভাবে কাজগুলো কমপ্লিট করবেন। দেন এটা সলিউশনটাকে আপনি বের করে ফেলবেন যে এই প্রবলেমের সলিউশনটা কী হবে। দেন আপনি সেটাকে কী করবেন, ইমপ্লিমেন্ট করবেন, মানে এবারে ইউজ করতে নামবেন। বুঝতে পারছেন তো? আমরা তো সব কাজ এভাবেই করি। এই যেমন এখানে বলছে প্রবলেম ডিফিনেশন, ডাটা গ্যাদারিং, প্রবলেম রিডিফাইন, ফাইন্ডিং আইডিয়াস, ফাইন্ডিং সলিউশন, দেন ইমপ্লিমেন্টেশন, যেটা আমরা মাত্র পড়লাম। ঠিক এই স্ট্রাকচারে আমরা কাজ করব। প্রজেক্ট লাইফ সাইকেলস, ডিস্টিংশন শুড বি মেড বিটুইন, কি বলতেছে, a system development which incorporates human, software and hardware elements। মানে বলতেছে একটা সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে কি থাকে, হিউম্যান থাকবে, সফটওয়্যার থাকবে, হার্ডওয়্যার থাকবে, এগুলো সবগুলোর মানে এই সবগুলো এলিমেন্টস একসাথে থাকবে। সফটওয়্যার ডেভেলপমেন্ট হুইচ ইজ প্রাইমারিলি কনসার্ন উইথ সফটওয়্যার সিস্টেমস, মানে আমাদের ফার্স্ট ফোকাস থাকবে আমরা কি সিস্টেম বানাচ্ছি সেটার উপরে। টু ইম্পর্টেন্ট ফেজ, আরও দুইটা ফেজ আছে, সেটা কি স্ট্র্যাটেজিক ইনফরমেশন সিস্টেম আর বিজনেস মডেলিং। মানে আপনি কী ধরনের ইনফরমেশন সিস্টেম এটার মধ্যে ব্যবহার করবেন এবং সেই বিজনেসটা কীভাবে কাজ করবে সেই মডেলিংগুলো আপনাকে বানাইতে হবে। এবার আমরা জানবো ওয়াটার লাইফ সাইকেল, এটা একটা মডেলের নাম। এই যে একটু আগে বললো না যে কী মডেল আমরা ইউজ করব, সো এই মডেলের মধ্যে একটা মডেল এটা। মানে এটা হচ্ছে একটা সফটওয়্যারকে আপনি কীভাবে ডেভেলপমেন্ট করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, সেই স্টেপগুলো এখানে বলা আছে। হ্যাঁ, মনে একবার দেখাইছিলাম। হ্যাঁ, সো এই জন্য বলছে দ্য ট্রেডিশনাল লাইফ সাইকেল বা টিএলসি ফর ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্ট ইজ অলসো নোন অ্যাজ দ্য ওয়াটারফল লাইফ সাইকেল মডেল। এটা ট্রেডিশনাল মানে একটু প্রাচীন পদ্ধতি। ওকে, সো কল্ড বিকজ অফ দ্য ডিফিকাল্টি অফ রিটার্নিং টু অ্যান আর্লিয়ার ফেজ। সো শুরুর দিকে কী কী প্রবলেম আসতে পারে সেই সম্পর্কে আমরা কিছু ধারণা এখান থেকে পাবো। দ্য মডেল শোন হেয়ার ইজ ওয়ান অফ সেভারেল মোর অর লেস ইকুইভ্যালেন্ট অল্টারনেটিভস। মানে এখানে যেটা দেখাচ্ছে যে একটার অল্টারনেটিভ আরেকটা কী হতে পারে এই সম্পর্কে আমরা জানবো। যেমন এখানে আমরা চিত্রতে দেখি ডাইরেক্ট, দেখেন প্রথমেই বলছে আমাদের শুরুতে কি লাগবে, শুরুতে বলতেছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। দেন আমরা যেটা করবো রিকোয়ারমেন্টস অ্যানালিসিস করবো। তার মানে যে ইউজারের কাছ থেকে যে গল্পগুলো বা যে কথাগুলো আমরা গ্যাদার করবো সেটাকে আমরা এখানে নিয়ে আসবো, অ্যানালিসিস করবো। অ্যানালাইসিস করার পরে আমরা কী করবো, যে প্ল্যানিং করবো, ডিজাইন করবো। দেন ডিজাইনটা আমরা কী করবো, কনস্ট্রাকশন করবো, মানে এবার আমরা কোডিং করবো আসলে। দেন আমরা টেস্ট করবো, ইনস্টলেশন বা ইমপ্লিমেন্ট করবো, তারপর আমরা এটাকে মেনটেন করবো। সো এইটাই হচ্ছে একটা সফটওয়্যারের পুরো জীবন চক্র, শুরু থেকে শেষ পর্যন্ত সে এইভাবে চলবে।
সো এখানে বলছে এই ট্রেডিশনাল লাইফ সাইকেলটা কি কি দেয়, মানে কিভাবে কাজ করে ডেলি। বলছে সিস্টেম ইঞ্জিনিয়ারিং কথা বলছে হাই লেভেল আর্কিটেকচারাল স্পেসিফিকেশন। সো এটার মধ্যে খুব বড় লেভেলের আর্কিটেকচারাল স্পেসিফিকেশন দরকার হয়। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলছে রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন, ফান্ডামেন্টাল স্পেসিফিকেশন, অ্যাকসেপ্টেন্স টেস্ট স্পেসিফিকেশন। বলছে এই জিনিসগুলো এখানে লাগবে, মানে কি কি রিকোয়ারমেন্ট আমাদেরকে রাখতে হবে। তো প্রথমে বলছে যে প্রথমে তো আমরা বের করবো যে ইউজার আসলে কি চাচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানবো। তারপর এটা কি ধরনের ফাংশনাল, কি কি কাজ করতে চাইছে, ফাংশনাল নন ফাংশনাল কিছু ভাগ আমরা সামনে জানবো। সো এইগুলো আসলে প্রপারলি কাজ করতেছে কিনা। তারপর হচ্ছে কি আমরা যে টেস্ট করতেছি সেই টেস্টে যে রিপোর্টটা আসতেছে সেটা আসলে প্রপার কিনা। এমন হতে পারে যে যেটা দিয়ে টেস্ট করতেছি সেটাই আমাদের ভুল জিনিস, বুঝতে পারছেন তো। তো সে যে অ্যান্সার দিতেছে সেটা তো পারফেক্ট হওয়ার কথা না। তো এই জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে যে আমরা টেস্ট করবো কোন পদ্ধতিতে করব, কিভাবে করব, কোন টুলস ইউজ করে করব, এই সম্পর্কে সামনে আমরা জানবো আছে। এবার হচ্ছে ডিজাইন সম্পর্কে আমাদের জানতে বলছে সফটওয়্যার আর্কিটেকচার স্পেসিফিকেশন, যে কি আর্কিটেকচারটা কীভাবে কাজ করবে, সিস্টেম টেস্ট স্পেসিফিকেশন থাকবে, ডিজাইনের স্পেসিফিকেশন থাকবে, সাবসিস্টেমগুলো কীভাবে মানে টেস্ট কীভাবে আমরা টেস্ট করবো সেটা আমরা জানবো, ইউনিটগুলোকে কীভাবে আমরা টেস্ট করবো সেটা আমরা এখানে জানবো। ইউনিট বলতে এখানে মিন করা হচ্ছে যেমন ধরেন আপনি একটা ইফের ব্লক লিখছেন কথার কথা, সে ইফের ব্লকটা প্রপারলি কাজ করতেছে কিনা বা আপনার সিস্টেমের সাথে ওটা প্রপারলি যাচ্ছে কিনা। যেমন আমরা বলেছিলাম যে আমাদের স্টক আর আমাদের সেলসের কোয়ান্টিটি, যদি সেলস কোয়ান্টিটি বড় হয়ে যায় তাহলে আমরা বলবো যে না এই পরিমাণ প্রোডাক্ট আমি সেল করতে পারবো, কারণ প্রোডাক্ট নাই আমার কাছে। তো এই যে ইউনিটটা প্রপার রেজাল্ট দিচ্ছে কিনা সেটা আমাকে টেস্ট করতে হবে। তো সেটা যখন আমি টেস্ট করলাম, যেটা যখন পাস করছে তখন আমি টেস্ট করবো যে আমার সেলস পার্টটুকু প্রপারলি কাজ করতেছে কিনা, প্রপার সেলসটা। এই প্রপার সেলসটা যখন প্রপারলি কাজ করতেছে তখন আমি বুঝবো, মানে যখন আবার চেক করবো পারচেস প্রপারলি কাজ করতেছে কিনা, স্টক প্রপারলি কাজ করতেছে কিনা। এগুলো সবগুলো মিলেই কিন্তু আমার একটা ইনফরমেশন সিস্টেম। আর এই ছোট ছোট পার্টগুলোকে আমরা বলতে পারবো সাব সিস্টেম। ওকে, সো প্রতিটা পার্টকেই আমাদেরকে এই টেস্ট করতে করতে যেতে হবে। কনস্ট্রাকশন প্রোগ্রাম কোড, এখানে আমরা কোড করব। টেস্টিং ওই যে বলতেছে ইউনিট টেস্ট, সাব সিস্টেম টেস্ট, মানে ফুল টেস্টিং চলবে এটার মধ্যে। ব্ল্যাক বক্স, হোয়াইট বক্স, সব ধরনের টেস্টিং এই জায়গাটার মধ্যে আসবে। ইনস্টলেশন আমরা ইনস্টল করব সিস্টেম বা ইমপ্লিমেন্ট করব। মেনটেন্যান্স মানে হচ্ছে কি আমরা চেঞ্জ রিকোয়েস্ট রিপোর্ট, মানে ইউজার হঠাৎ করে বলবে যে আমার সিস্টেমটা একটু এমন না হয় এমন হলে ভালো হতো, কারণ আপনি বানাইছেন, বানানোর সময় তার কাছে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু বানায় যখন দিয়ে দিয়েছেন তখন তার কাছে মনে হচ্ছে না একটু ঝামেলার, তখন আপনি কিন্তু চেঞ্জ করে দিতে হবে। সো এইটা হচ্ছে সেই পার্টটা। এবার বলছে প্রবলেম, এই যে এই সিস্টেমের অবশ্যই প্রবলেম আছে। প্রবলেম যদি না থাকতো তাহলে আরো অনেক সিস্টেম বের হইতো না, তাই না। বলছে রিয়েল প্রজেক্ট রিয়েলি ফলো সাচ আ সিম্পল সিকোয়েন্সিয়াল লাইফ সাইকেল। বলছে রিয়েল যে প্রজেক্টগুলো হয় সেগুলো কিছু সিম্পল স্টাইল মেনে চলে, মানে সিকোয়েন্সগুলো সিম্পল স্টাইলের। ইটারেশন আর অলমোস্ট ইনভেটেবল। এখানে বলছে যে এখানে যে ইটারেশনটা মানে ধর কোনো একটা জায়গায় ভুল হলো তারপরে স্টেপে এসে যে প্রপারলি কাজ করবেন সেটা এখানে খুব ঝামেলার হবে। টাইম ইল্যাপস বিটুইন সিস্টেম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য ফাইনাল ইনস্টলেশন। বলছে এখানে আসলে অনেক টাইম চলে যায় এত কিছু করতে গেলে, কারণ আমরা আগে ওটা করতেছি, তারপর ওইটা করতেছি, তারপর এটা করতেছি। প্রতি স্টেপে তো একটা নির্দিষ্ট পরিমাণ সময় লাগে। যেমন ধরেন আমাদের দেশে কি হয়, একটা সেতু নির্মাণ করতে হলে কি করতে হয়, বাইরের দেশে আমরা কি করি, ওই টেন্ডার করি। টেন্ডার করলে কি হয়, যে ফার্ম আমাদের টেন্ডারে জিতে সে আসে, আইসে কি করে, সে আগে দেখে যে জিনিসটা কোন জায়গায় পসিবল, সে জায়গাগুলো সার্ভে করে মাটি চেক করে, এটা করে সেটা করে গিয়ে সে একটা রিপোর্ট দেয়। এই কাজ করতে আমাদের 2-3 বছর সময় লেগে যায়। তারপরে আমরা কি করি, সেটাকে আবার টেন্ডার করি যে কে এটা করে দিবে, কার কাছ থেকে আমি টাকা পাবো। তারপরে আমরা সেটাকে কাজ করা শুরু করি, তারপর আরো 5-7 বছর সময় লাগে। সো এই হচ্ছে সেই প্রসেসটা। বলতেছে এত সময় লাগালে তো চলবে না। সো এখানে সময়টা বেশি লাগে, এটা একটা বড় প্রবলেম। এবং প্রতিটা কাজ করার পরে সে সবার শেষে এসে টেস্টিং করে, এইটা একটা বড় ঝামেলার ব্যাপার। ধরেন আপনি রান্নাবাড়ি শেষ করে ফেলছেন, শেষ করে আবার ডাইরেক্ট খেতে গিয়ে আপনি টেস্ট করতেছেন, খেতে গিয়ে আপনি দেখেন যে এটা তো যে স্বাদ হওয়ার কথা ছিল তার ধারে কাছেও যায় নাই, তাহলে ব্যাপারটা কেমন হলো না। অথচ যদি ধরেন আপনি একটু লবণ দেওয়ার পরে একটু টেস্ট করছেন লবণটা ঠিক আছে কিনা, ঝাল দেওয়ার পরে একটু টেস্ট করতেছেন ঝালটা ঠিক আছে কিনা, তাহলে আরো বেশি পারফেক্ট হতো না। সো এই কাজটা এখানে করা হয় না টিএলসিতে। দ্য ডিজাইন ইজ আনরেসপন্সিভ টু বিজনেস চেঞ্জেস ডিউরিং দ্য প্রজেক্ট। ধরেন হঠাৎ করে আমি এমন একটা সিস্টেম বানাইছি যেটা ওই যে বলছিলাম ট্রাভেল বিজনেস করার জন্য, কিন্তু হঠাৎ করে সে চাচ্ছে যে আমি ট্রাভেল বিজনেসের পাশাপাশি গার্মেন্টস বিজনেস করতে চাই এবং আমি সেম সিস্টেমটাকে ওখানে ব্যবহার করতে চাই। এখন আপনি প্রোগ্রাম এমনভাবে বানাইছেন যে এটাকে ওটাতে কনভার্ট করা কোনো জায়গায় রাখেন নেই।
পুরো নতুন একটা সিস্টেম বানাইতে হবে, এইটাও করা যাবে না। এই হচ্ছে সেই ব্যাপারগুলো আমি যেগুলো তখন বক বক করে জানাইলাম, এগুলো সম্বন্ধে বলতেছে। কোনটা? ধরেন আপনি একটা সিস্টেম বানাবেন, ধরেন গার্মেন্টসের বা আপনার ট্রাভেলের কিছু কমন পার্ট হয়তো বা থাকতে পারে, কিছু সিমিলারিটি থাকতে পারে, অথবা আপনি প্রজেক্টটাকে এমন করে ডিজাইন করবেন যে এটাকে যে কোনো সিস্টেমে, যেমন জেনারিক ক্লাসগুলো কেমন করি, যার সাথে ইচ্ছা তার সাথে ব্যবহার করতে পারি। অথবা আপনারা ছোটবেলায় পড়ছেন কিনা জানি না, আমরা পড়ছিলাম যে আমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখে দিয়েছিল, ওটা দিয়ে আমরা 26টা প্যারাগ্রাফ লিখতে পারতাম, খালি একটা করে শব্দ বদলে দিতাম। পড়ছেন আপনারা? আচ্ছা, যাই হোক। সো এমন সিস্টেম বানানো আর কি, যে সিস্টেমটা আসলে সবার সাথে কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাক, হ্যাঁ সেটাই, এই জিনিসটাই মিন করতেছে আর কি। আচ্ছা, এবার বলছে যে স্ট্রেংথ অফ টিএলসি, এটা দুর্বলতা জানলাম তো, এটার স্ট্রেংথ তো আসে অবশ্যই, স্ট্রেংথ না থাকলে তো এটা কেউ ইউজই করতো না। তো বলছে কি টাস্ক ইজ পাস মে বি অ্যাসাইন টু স্পেশালাইজ টিম। বলতেছে এটা যেটা হয়, যেহেতু প্রতিটা কাজ আলাদা আলাদা ভাগ করা, তার মানে প্রতিটা কাজই স্পেশাল পার্সনরাই করে। যেমন রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে আমি যারা তারা পাঠাইতে পারবো না, তাহলে আমাকে স্পেশাল টিম পাঠাইতে হবে, কারণ ওদের উপরে ফুল প্রজেক্ট ডিপেন্ডেন্ট। তা বলছে প্রজেক্ট প্রোগ্রেস ইভ্যালুয়েটেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ ফেজ। একটা ফেজ কমপ্লিট হলে আমরা দেখি যে এটা কতটুকু কাজ হয়েছে না হয়েছে। সো আমরা প্রতিটা ফেজের পরপরই ইভ্যালুয়েট করতে পারি। ম্যানেজ প্রজেক্ট উইথ হাই লেভেল অফ রিস্ক, মানে প্রচণ্ড রিস্ক থাকলেও আমরা এখানে এই স্টাইল যদি ফলো করি, এটাকে প্রপারলি আমরা ম্যানেজ করতে পারি। এবার হচ্ছে আরও একটা সিস্টেম, যে সিস্টেমটার নাম হচ্ছে প্রোটোটাইপিং লাইফ সাইকেল। সো এটা সম্বন্ধে ডিটেলসটা আমরা দেখি, এখানে দেখলে বুঝবো। সো বলছে আর্লি ডেমনস্ট্রেশন। আচ্ছা, প্রোটোটাইপিংটা কি সেটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে নিতে। সো এই প্রোটোটাইপিং লাইফ সাইকেলটা কি, আসলে প্রোটোটাইপটা কি সেটা কিন্তু আমরা জানি। সো প্রোটোটাইপ হচ্ছে আসলে আমরা যদি সহজ ভাষায় চিন্তা করি, আমরা এখন যেটা বলি সেটা হচ্ছে ডেমো। যে ধরেন আমরা একটা গাড়ি বানাবো, যে গাড়িটার এই ফেসিলিটিস আছে, তা আমরা কি করবো, ওই গাড়িটার সবার আগে আমরা গাড়িটার বডিটা বানাবো। সব বডিটা আমরা গাড়িটা মানে অ্যাকুরেট গাড়ি না মানে আমরা কি করতে পারি, ককশিট ফোম কাগজ টাগজ এটা ব্যবহার করে একটা ডিজাইন বানালাম, কথার কথা বানিয়ে দেখালাম যে এই যে দেখেন আপনার গাড়িটা এমন হবে। সো দিস ইজ প্রোটোটাইপ। সো এই লাইফ সাইকেলটাও ঠিক আসলে এইভাবেই কাজ করে। ওরা কি করে, আগে এরকম একটা স্যাম্পল দেখায়, ওই স্যাম্পলটার উপর ভিত্তি করে ওরা কাজ করে। এই জন্য এই মডেলটার নাম হচ্ছে প্রোটোটাইপিং লাইফ সাইকেল। সো কি আছে এই লাইফ সাইকেলে? সো এটা অ্যাডভান্টেজটা কি দেখি, বলতেছে আর্লি ডেমনস্ট্রেশন অফ সিস্টেম ফাংশনালিটি হেল্প আইডেন্টিফাই দ্য মিসআন্ডারস্ট্যান্ডিং বিটুইন ডেভেলপার অ্যান্ড ক্লায়েন্ট। মানে বলতেছে যেহেতু এখানে আগেই আমরা একটা ডেমো দেখাই দিতে পারতেছি, সো ডেমো দেখতে দেখতে যেটা হয় যে যাদের জন্য আমরা বানাতে চাচ্ছি তারা অনেকটা বুঝতে পারে যে হ্যাঁ এটা এভাবে কাজ করতেছে, তার মানে আমাদের ভুল বুঝাবুঝিটা এখানে অনেক কমে যায়। তখনই তো তারা কারেকশন দিয়ে দিবে যে না এই জিনিসটা এমন না হয়ে এমন হবে, তাই না? তো তখন কি হবে, আমি যখন মূল সিস্টেমটা যখন বানানো শুরু করব, তখন আমার এই ঝামেলাগুলো আর হচ্ছে না, কারণ যেহেতু আমি ইউজারকে আগে একটা ডেমো দেখানোর চেষ্টা করছি। এখন বলতে পারি স্যার এটা আবার কেমন, ধর আমি একটা ওয়েব বানাবো, তা আমি কি করছি, তার একটা ফর্ম বানিয়ে দিয়েছি, ফর্মের ডাটা সেভ করি না কোথাও, জাস্ট বানাইছি যে দেখেন এটা একটা ফর্ম, এখানে ইনফরমেশন দিব, এখানে আমরা এই বাটনে ক্লিক করলে ডাটাগুলো ওখানে চলে যাবে, দেন এখান থেকে সে আবার সেই ডাটাগুলো দেখা যাবে। তাহলে তো সে অনেকটা ধারণা পেয়ে গেল যে আসলে কাজটা কি, কিন্তু আসলে ভিতরে কিন্তু কোনো কাজই করি নেই, খালি 2-3 স্টেবল পেজ বানাই দিচ্ছি। সো দিস ইজ প্রোটোটাইপিং, ক্লিয়ার? আচ্ছা, এবার বলছে ক্লায়েন্ট রিকোয়ারমেন্টস দ্যাট হ্যাভ বিন মিসড আর আইডেন্টিফাইড। তার মানে আমি যে সিস্টেমটা বানাইছি ওইখানে কোনো কিছু মিস থাকলে তো ক্লায়েন্ট সাথে সাথে বলবে যে না এখানে এই জিনিসটা না, এই জিনিসটা লাগবে আমার, তার মানে এর সাথে আমি নোট ডাউন করে ফেলবো। ডিফিকাল্টিজ ইন দ্য ইন্টারফেস ক্যান বি আইডেন্টিফাইড, মানে এখানে কঠিন যে জায়গাটা আছে, যে জায়গাটার মধ্যে অনেক জটিলতা আছে, সেই জায়গাটাও এখানে খুব সহজে আমরা খুঁজে বের করতে পারবো যদি আমরা প্রোটোটাইপিং করতে দিই। তা বলছে দ্য ফিজিবিলিটি অ্যান্ড ইউজফুলনেস অফ দ্য সিস্টেম ক্যান বি টেস্টেড ইভেন থ্রো বাই ইটস ভেরি নেচার দ্য প্রোটোটাইপ ইজ ইনকমপ্লিট। বলছে যদিও প্রোটোটাইপটা ইনকমপ্লিট, তারপরেও এখান থেকে আমরা এটার মানে কি কি কাজে আমাদের ব্যবহার করতে পারবো এবং কিভাবে এটাকে টেস্ট করা যাবে এবং এটার ফিজিবিলিটি, মানে এটা আসলে আমি যেটার জন্য বানাচ্ছি ওই কাজের জন্য কতটুকু সে পারফেক্ট, এই জিনিসটা আমি চেক করতে পারবো। সো এটা হচ্ছে প্রোটোটাইপিং যে লাইফ সাইকেল মডেল, এটার একটা বড় অ্যাডভান্টেজ। এবার এটা প্রবলেমটা কি, সেই প্রবলেমটা এবার দেখাই। দ্য ক্লায়েন্ট মে বি পারসিভ দ্য প্রোটোটাইপ অ্যাজ এ পার্ট অফ দ্য ফাইনাল সিস্টেম। অনেক সময় যেটা করতে পারে ক্লায়েন্টরা,
ওরা মনে করতে পারে যে এটাই মনে পরিপূর্ণ সিস্টেম। তার মানে যখন সে দেখবে ডাটা সেভ হয় না, তখন সে রেগে যাবে, হ্যাঁ আমার তো ডাটা সেভ হয় নাই। বুঝতে পারছেন তো? আচ্ছা, সো এটা একটা প্রবলেম এটার। তো দ্য প্রোটোটাইপ মে ডাইভার্ট অ্যাটেনশন ফ্রম ফাংশনাল টু সোললি ইন্টারফেস ইস্যু। মানে প্রোটোটাইপে যেটা হয় যে একটা বা দুইটা ইস্যুতে আপনাকে ডাইভার্ট করে ফেলতে পারে। মানে ধরেন একটা কাজ আপনার মাথার মধ্যে আছে যে আমি চাচ্ছি যে আমার হিসাব নিকাশটা যেন ভালো হয়, তো হিসাব নিকাশের পার্টটা আমি আপনাকে খুব ভালো বুঝাই দিলাম, কিন্তু হিসাব যখন ইনপুট হবে তখনকার সিস্টেমগুলো আমি আপনাকে দেখাই নাই। এতে করে আপনি যে কি ইনপুট দিবেন সেটা কিন্তু আমি মিস করে গেছি, বা কিভাবে আপনি ইনপুট দিতে চান সেটাও কিন্তু আমি মিস করে গেছি। এই জিনিসটাই বলতেছে এখানে যে এই ধরনের একটা প্রবলেম এখানে হতে পারে। প্রোটোটাইপিং রিকোয়ার্স সিগনিফিক্যান্ট ইউজার ইনভলভমেন্ট। সো বলছে যে প্রোটোটাইপিংটা যেটা এটার জন্য অনেকগুলো ইউজার লাগে, মানে যেহেতু আগে কাজ করতে হয়, আবার ইউজারকে একটু দেখাইতে হয় বা ওকে দিতে হয় যে তুমি চেক করে দেখো, তো এখানে বলতেছে যে তাদের ইনভলভমেন্ট একটু বেশি লাগে। ম্যানেজিং দ্য প্রোটোটাইপ লাইফ সাইকেল রিকোয়ার্স কেয়ারফুল ডিসিশন মেকিং। মানে যেহেতু আপনি প্রোটোটাইপটা বানাবেন, আপনাকে অনেক চিন্তা ভাবনা করে প্রোটোটাইপটা বানাইতে হবে। যে এমনও তো হতে পারে যে আমার ডেমো দেখা যাদের জন্য আমি কাজ করব তারা হয়তো আমার ডেমোটা বুঝেই নেই প্রপারলি, না বুঝে কি করছে, বলছে যে না আপনাদের দিয়ে আমার কাজ করাবো না, আপনারা আমার কাজই বুঝেন নাই। এমন হতে পারে না? তো এটা এই জন্য ডেঞ্জারাস। সো এটা অনেক সময় পজিটিভ, অনেক সময় এটা খুব নেগেটিভ এফেক্ট দেয়। এবার আমরা যেটা জানবো সেটার নাম হচ্ছে স্পাইরাল মডেল অর ইনক্রিমেন্টাল ডেভেলপমেন্ট। এই মডেলটা আসলে কিভাবে কাজ করবে এটা আপনার চিত্র দেখে বুঝতেছেন কিনা জানি না, আমি একটু বুঝাই আপনাদেরকে। দেখেন চিত্রতে খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছে এটার। আচ্ছা দেখেন এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু হচ্ছে ডেভেলপারদের পার্ট, মানে আমরা আমাদের পার্ট। আর এই পার্টটুকু হচ্ছে গিয়ে ইউজারের পার্ট, মানে এই পরের পার্টটুকু। মানে কি? মানে আপনি কিছু একটা বানাবেন, বানানোর সাথে সাথে ইউজার এটাকে টেস্ট করবে, আবার কিছু একটা বানাবেন, আবার ইউজার এটাকে টেস্ট করবে। মানে হচ্ছে কি কাজ করতে করতে এটা এন্ড ইউজাররা টেস্ট করে ফেলবে। এতে করে যেটা হবে যে তাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেই রিকোয়ারমেন্টসগুলো আপনি সাথে সাথে পেয়ে যাবেন, বা তাদের যে আপনার যে ইরোরগুলো আছে সেটার সাথে সাথে পেয়ে যাবেন। পেয়ে গেলে কী হবে, আপনাকে আবার সেটাকে ঠিক করতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্টাল, মানে বাড়বে বাড়বে বাড়তে বাড়তে থাকবে। এবং স্পাইরাল কেন? কারণ আপনি কাজ করবেন, ওখানে পাঠাবেন, ওখান থেকে আপনার কাছে পাঠাবে, এরকম করে খালি ঘুরবে। তো এজন্য এটাকে বলা হচ্ছে স্পাইরাল মডেল। তো বলছে ইউনিফাইড সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস, এটা সম্বন্ধে ডিটেলস বলে না আসলে। এই মডেলটা এখন খুব কম ইউজ, এখন আরও প্রচলিত একটা মানে মডার্ন একটা সিস্টেম আসছে এবং খুব পপুলার একটা সিস্টেম, সেটার নাম হচ্ছে অ্যাজাইল। এইটার মধ্যে আবার চমৎকার সিস্টেম মানে মডেল বানাইছে তারা। ওই মডেলে যদি কাজ করেন খুব ভালোভাবে কাজ করা যায় এবং লার্জ স্কেলের অ্যাপ্লিকেশনগুলো ওই মডেল দিয়ে খুব চমৎকার কাজ করে। কিন্তু এই ওয়াটার লাইফ সাইকেল যেটাগুলো অনেক বড় সফটওয়্যারে কাজ করতে পারবেন না, কারণ ওর যে মডেল স্টাইল, কারণ অনেক বড় একটা সফটওয়্যারের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করতে আপনার 1 বছর চলে যাবে। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করে ডিজাইন করে কোডিংয়ে আসতে জিনিসটা বানাতে যে আমাদের বাংলাদেশে বললাম যে সেতুর মতো হয়ে যাবে, যে ওইটা বাস্তবায়ন হতে তো 10 বছর লেগে যাবে। তাহলে 10 বছর লাগে আপনি একটা জিনিস বানালেন, বানানোর পরে আপনার মনে হইলো এখন তার এটা ইউজ নাই, কারণ 10 বছর আগে এটা দরকার ছিল, এখন নাই, কোনো কারণে হতে পারে না। সো এই জন্য ওই মডেলটার জন্য পারফেক্ট না, মানে বড় কাজের জন্য। আচ্ছা, সো এবার বলছে ইউনিফাইড সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস বলছে ক্যাপচার মেনি এলিমেন্টস অফ বেস্ট প্র্যাকটিসেস। ফার্স্ট বলছে মেইন ফেজ, বলছে ইনসেপশন ইজ কনসার্নড উইথ ডিটারমাইনিং দ্য স্কোপ অ্যান্ড পারপাস অফ দ্য প্রজেক্ট। ইনসেপশন কথাটা মানে কি জানেন? ইনসেপশন কথাটা অ্যাকুরেট মাইন্ডে সার্চ। আচ্ছা, এখানে যেটা বলছে যে ইনসেপশন ইজ কনসার্ন, মানে শুরুটাই আপনাকে ভাবাবে ওরকমভাবে বা আপনার মাথায় ওরকমভাবে রাখতে হবে টু ডিটারমাইন, বের করার জন্য দ্য স্কোপ, মানে ওইটাকে আপনি কোথায় ব্যবহার করবেন বা ওটাকে কি উদ্দেশ্যে আপনি ব্যবহার করবেন, এই চিন্তাটাকে আপনাকে একদম শুরুতেই করতে হবে। তা বলছে ইলাবোরেশন ফোকাস রিকোয়ারমেন্ট ক্যাপচার অ্যান্ড ডিটারমাইন দ্য স্ট্রাকচার অফ দ্য সিস্টেম। সো আপনি রিকোয়ারমেন্ট যখন ক্যাপচার করবেন, মানে রিকোয়ারমেন্ট যখন কালেক্ট করবেন, তখনই আপনি চিন্তা করে ফেলবেন, ওটার মাধ্যমে চিন্তা করবেন আপনি যে কীভাবে আপনার প্রোগ্রামের স্ট্রাকচারটা হবে। কনস্ট্রাকশন মেইন এইম টু বিল্ড দ্য সফটওয়্যার। এইবার আপনি যেটা করবেন যে আপনার মূল উদ্দেশ্যটাকে আপনি ছোট করে নিয়ে আসবেন। তারপর বলছে
ট্রানজিশন ডিলস উইথ দ্য প্রোডাক্ট ইনস্টলেশন অ্যান্ড রোল আউট। এবার বলতেছে যে এবার সব শেষ পার্টটা আপনি চিন্তা করবেন যে আপনি যখন প্রোগ্রামটা ইনস্টল করবেন অথবা রোল আউট করবেন, মানে আপনি যদি ইনস্টলেশন না করেন ব্যাকআউট করেন, এই লেভেলে সেই চিন্তাটা আপনি করবেন আর কি। মানে ফেজগুলো আলাদা করতে বলতেছে যে এতগুলো ভাগে আসলে আমরা এই কাজটা করব। মানে প্রথমে কি বলছে, প্রথমে বলছে আমাদের যে শুরুতে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এটা স্কোপ এবং পারপাসটাকে বের করে নিয়ে আসতে হবে। তারপরটাতে বলছে আমাদের কি করতে হবে, রিকোয়ারমেন্টসটাকে ঠিকঠাক করতে হবে। তারপর আমাদের বলছে ঠিকমতো প্রোগ্রামটাকে বানাইতে হবে। তারপরে আমাদেরকে বলছে এবার প্রোগ্রামটাকে তুমি হয় ইমপ্লিমেন্টেশন করো অথবা রোল আউট করে চলে আসো। রোল আউট মানে কি, কন্ট্রোল জেড মারা নাকি আন্ডু করে দেওয়া। সো মানে ডেলিভারি না করে চলে আসবা, মানে ডিনাই হইতে পারে। এই হচ্ছে একটা চিত্র, রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলে। সো এই যে মানে বোঝাচ্ছে এরকম যে আপনি যখন রিকোয়ারমেন্টটা নেবেন তখন রিকোয়ারমেন্টের সাইজ হবে এত বড়, অ্যানালাইসিস যখন করবেন তখন এটা সাইজ হবে এত বড়, যখন আপনি ডিজাইন করবেন তখন এটা সাইজ হবে এমন, যখন ইমপ্লিমেন্টেশন করবেন তখন এটা সাইজ হবে এমন, যখন টেস্ট করবেন তখন তার সাইজ হয়ে যাবে এমন। মানে আসলে বুঝাইতেছে যে যখন শুরুতেই, মানে এটা কিন্তু স্টেপ অনেকগুলা, যে শুরুতে এমন থাকতে পারে আপনার রিকোয়ারমেন্ট, তারপর আপনার এটা বাড়তেও পারে, বাইরে বাইরে এমন হতে পারে, কিন্তু একটা সময় দেখেন আপনার রিকোয়ারমেন্ট অনেক ছোট হয়ে যাবে। কেন? কারণ শুরুতে তো আমি বলবো ভাই আমার একটা সিস্টেম লাগবে, এটার মধ্যে আমি এই নামের কিছু মেনু দেখতে চাই, এটার মধ্যে টিপ দিলে ওই কাজটা করবে, ওটার মধ্যে টিপ দিলে ওই কাজটা করবে, ঠিক এইভাবেই আমাকে রিকোয়ারমেন্টগুলো হয়তো বা বলবে। দেন আমি এটাকে কি করব, আমি আরও আমার এটার সাথে আরও 2-4টা শব্দ অ্যাড করবো বা আরও 2-একটা গল্প অ্যাড করবো। কারণ সব কথা তো সে বলতে পারবে না, সে যদি সব কথা বলতেই পারে তাহলে সে তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি না, তাই না? তাহলে কি করব, আমি আমার ওর সাথে কথা মিলিয়ে দিলে আমি এই গল্পটাকে একটু হয়তো বা বড় করতে পারি। বড় করার পরে আমি আবার সেটা কি করবো, আস্তে আস্তে সেটাকে আবার সামারাইজ করতে থাকবো, তার রিকোয়ারমেন্টগুলো আলাদা আলাদা করতে থাকবো। এখানেই বোঝাচ্ছে যে রিকোয়ারমেন্টের সাইজটা শুরুতে এমন থাকতে পারে, তারপর এমন হবে, তারপর এমন হবে, তারপর ধীরে ধীরে আসলে সে ছোট হতে থাকবে। অ্যানালাইসিসটা ঠিক এরকম থাকবে, বিভিন্ন স্ট্রাকচার এসে একসময় সে অনেক ছোট হয়ে যাবে। কারণ কি, তখন আমরা অলরেডি কাজে নেমে যাব। আসলে আমাদের এই কাজের স্ট্রাকচারটাকে এখানে বোঝানোর চেষ্টা করতেছে। ওকে, এবার বলতেছে ইউজারের ইনভলভমেন্ট। আমরা যে একটা সিস্টেম বানাবো সেই সিস্টেমের মধ্যে ইউজারের ইনভলভমেন্টটা কেন বা কোথায় কিভাবে লাগবে। তো বলছে ইউজার ক্যান বি ইনভলভ ইন দ্য ভেরিয়াস ওয়ে। ওরা অনেকভাবে আমাদের সাথে কাজ করতে পারে। মানে আমি ডেভেলপার, আমার সাথে একটা ইউজার কাজ করবে। ওকে, আপনারা দেখছেন কিনা জানি না, আপনাদের সাথে হয়েছে কিনা, যে আমি না আপনাদের সাথে, আপনাদের আগের বছরদের সাথে হয়েছিল যে আমি ক্লাসের মধ্যে বসে বসে মাঝে মাঝে এরকম হয়েছে যে কেউ আমার ফোন দিয়েছে, তার সাথে আমি 10 মিনিট একটা কাজ করছি, তার আমি ফোনে রেখেই কাজ করছি। কেন করছি? কারণ সে আসলে যেটা চাচ্ছে সেটা হচ্ছে কিনা, এজন্য তার সাথে আমি সাথে কনফার্ম করতেছি। নাহলে কি হবে, আমি কাজ করবো করে তারা মেল করবো বা মেসেজ করবো, হয়েছে আপনি চেক করেন, সে আবার দেখবে, দেখে বলবে ভাই তো হয় নাই, এটা এই জায়গাটা একটু ঠিক করতে হবে, আবার আমি কাজ করবো, আবার মেল, অনেক সময় লাগবে। আর যদি তার আমি পাশে বসায় রেখে কাজ করি, সে সাথে সাথে দেখতে পারবে, সাথে সাথে ফিডব্যাক দিতে পারবে। তাই তার ইনভলভমেন্টটা অনেক জরুরি না আমার জন্য, এটাই এখানে বলছে আর কি। তো অ্যাজ এ পার্ট অফ ডেভেলপমেন্ট টিম, বলছে একটা ইউজার ডেভেলপমেন্ট টিমের পার্সন হিসাবে কাজ করবে। মানে সে সবসময়, আমি যখন ডেভেলপ করবো সে সবসময় আমার পাশে বসে থাকবে। বুঝতে পারছেন? ভায়া দ্য কনসালটিভ অ্যাপ্রোচ, মানে সে মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে এসে আপনাকে একটু ইনফরমেশন দেওয়া যাবে, ভাই এই জিনিসটা কিন্তু আমি এভাবে চাই। আর হচ্ছে ইনফ্যাক্ট গ্যাদারিং, মানে ইনফ্যাক্ট গ্যাদারিংটা দিয়ে আসলে কি মিন করছে যেন, এটা দিয়ে মিন করছে যে আমরা কাজগুলো শেষ করব, শেষ করে তাকে দেখাবো, দেখানোর পর সে আমাদেরকে কিছু একটা জানাবে। ওকে, তারপরে এবার দেখেন কম্পিউটার এইডেড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার এইডেড মানে কম্পিউটারের সাহায্যে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করব। সেটা কি বলছে, কেস টুল টিপিক্যালি প্রোভাইড আ রেঞ্জ অফ ফিচার ইনক্লুডিং, মানে আমরা কেস টুল যদি ব্যবহার করি আমরা কিছু ফিচার পাবো। কি ফিচার? চেক ফর সিনথেটিক কারেক্টনেস, রিপোজিটরি সাপোর্ট, চেক ফর consistency and completeness, navigation to linked diagram, layering। তো বলছে যে রিকোয়ারমেন্ট ট্র্যাকিং, রিপোর্ট জেনারেটিং, সিস্টেম সিমুলেশন। বলছে এই টুলসগুলো আমরা ব্যবহার করতে পারি, যে টুলসগুলো দিয়ে আমাদের এই কাজগুলো সহজ হয়। এই টুলসগুলো সম্বন্ধে বাইরে মানে সামনের দিকে আমরা ধারণা পাবো আর কি। হ্যাঁ, তো মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের ডান। এই চ্যাপ্টারে তেমন কিছু নাই শেখার মতো, সামনে আমরা ইনশাল্লাহ